ইরফান স্তব্ধ চোখে মায়রার পানে চেয়ে রইল। প্রথমে কিছুটা রাগ হলেও মায়রাকে এভাবে কাঁদতে দেখে রাগ মিলিয়ে যায়। ঠিক যেমন জ্বলন্ত আগুনে পানি পড়লে নিমেষেই আগুন নিভে যায়, তেমনি মায়রার অশ্রু কণায় ইরফানের রাগ মুহূর্তেই নিভে গেল। কেমন করে যেন তাকিয়ে রইল মাথা নিচু করে রাখা মায়রার পানে। বেডসাইড টেবিলের ওপর ফোন বেজে ওঠে। ইরফান চুপ করে তাকিয়ে রইল মায়রার পানে। ফোন তুলল না। কল বাজতে বাজতে কেটে যায়। আবারও কল আসলে ইরফান এগিয়ে গিয়ে কল রিসিভ করে ছোট করে বলে, আসছি। এরপর চুপচাপ এগিয়ে গিয়ে কাবার থেকে একটা ব্ল্যাক শার্ট বের করে। ব্ল্যাক গ্যাবার্ডিন প্যান্টের ওপর পাতলা ব্ল্যাক শার্টটা জড়িয়ে নিল। দু হাতে শার্টের হাতা কনুই পর্যন্ত গুটিয়ে নেয়। এরপর হাতঘড়ি হাতে পড়তে পড়তে একবার মায়ের পানে তাকায়, তবে কিছু বলে না। ফোন পকেটে রেখে ব্যালকনিতে যেতে নিয়ে তার ঘরের ভেতর যে ঘরটা আছে সে ঘরের দরজার হাতল ধরে ঘোরালেই অবাক হয়। এই দরজা খোলা কেন? ভেতরে উকি দিলে মনে পড়ল এই ঘরের লাইট ফিউজ হয়েছে কতদিন। ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে তাকালো, কিছু ভাবলো হয়তো। ফোঁস করে বিরক্তির শ্বাস ফেলে দরজা লক করে দেয়। এরপর গটগট পায়ে ব্যালকনিতে চলে যায়। ইরফান ব্যালকনিতে গেলে মায়েরা মাথা তুলে তাকায়। মেয়েটা অবাক হয় ভীষণ। সে যে এত কিছু বলল, লোকটা তাকে কিছুই বলল না। বললেও কি, সে শুনতো না। ভালো লাগে না আর। তাছাড়া সে যা বলেছে ভুল তো কিছু বলেনি। আবারও তার ভাইয়ের কথা মনে পড়ল। বাম কাঁধ হয়ে বাঁ হাতের তালুতে মাথা রেখে শুয়ে পড়ে। ইরফান ব্যালকনি দরজা চাপিয়ে দেয়। রাতের অন্ধকারের মিটিমিটি বাতাস এসে গা ছুঁয়ে দেয়। ইরফান ছোট্ট একটা টেবিলের ড্রয়ার থেকে সিগারেট আর লাইটার বের করলো। অন্ধকারের মাঝে অজানায় দৃষ্টি রেখে সিগারেটে আগুন ধরায়। গুনে গুনে 3টে সিগারেট শেষ করে। এরপর ড্রয়ার থেকে চুইংগাম বের করে মুখে দেয়। সিগারেটের গন্ধ দূর করার জন্য মূলত বেশ অনেকগুলো হুব্বা বুব্বা চুইংগাম কিনেছে ইরফান, কারণ অবশ্যই মায়েরা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না বলে। দুহাত প্যান্টের পকেটে গুজে বেশ কিছুক্ষণ চুইংগাম চিবায়। দৃষ্টি অন্ধ করার জন্য প্রকৃতির মাঝে মুখাবয়বে চিরাচরিত গাম্ভীর্য, মুখ জুড়ে ভাবনার ছাপ। কিছুক্ষণ পর মুখ গোল করে ফেলে দেয় চুইংগাম। এরপর ঘরের ভেতর প্রবেশ করে। বেডের উপর নজর পড়লে দেখে মায়রা এদিক ফিরে শুয়ে চোখ বুজে। ধীর পায়ে এগিয়ে যায় মায়রার দিকে। মায়রার মাথার কাছে বসে। বাম পায়ের হাঁটু মেঝেতে ঠেকায়। ডান পা সামান্য উঁচু করে রাখে। বা হাতে মায়রার গালে হেলে আসা চুলগুলো কানের পিঠে গুজে দেয়। মায়েরা ঘুমের মাঝে শব্দ করে শ্বাস ছাড়ে। কেঁদে কেটে মেয়েটা ক্লান্ত হয়ে গিয়েছে। ইরফান মায়েরার গালে হাত দিয়ে মায়রা ফোলা মুখ পানে চেয়ে থাকে। সে আসলে বুঝতে পারছে না মায়েরা কেন কাঁদল। মায়েরাকে ঘরে আটকে রেখে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। কাজের চাপে একদম মাথায় ছিল না। মাথায় আসতেই এক প্রকার দৌড়ে এসেছে ঘরে। বাট সময়টা হয়তো বেশি ছিল, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। ইরফানের মনে প্রশ্ন জাগে, মেয়েটা কি ভয় পেয়ে এত কাঁদল? ইরফান বাঁ হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে মায়েরা চোখের কোণে লেগে থাকা এক ফোঁটা জমে থাকা জল কণা মুছে দিল। মায়ের গালে আলতো করে হাত বুলিয়ে নরম কণ্ঠে ডাকে, লিটল গার্ল। মায়েরা সাড়া দিল না। একটু নড়ে চড়ে ঘুমের করে ডান হাত ঠাস করে সামনের দিকে ফেলে। ফলস্বরূপ তার হাতটা ইরফানের কাঁধের উপর এসে পড়ে। ইরফান আর চোখে তাকালো তার ঘাড়ের উপর রাখা মায়রার হাতখানার দিকে। ডান হাত বাড়িয়েই তার কাঁধে থাকা হাতটা হাতের মুঠোয় নিল। এরপর মায়রার হাতের উল্টো পিঠে ছোট করে একটা চুমু খায়। আবারও মৃদু স্বরে ডাকে, লিটল গার্ল। মায়রা গভীর ঘুমে আচ্ছন্ন হয়নি। একটু চোখ লেগেছিল। ইরফানের এটুকু ডাকে স্পর্শে মেয়েটার ঘুম ছুটে যায়। তবে চোখ খুলে তাকায় না। এই লোকের সাথে তো সে জীবনেও কথা বলবে না। প্রশ্নই আসে না। ইরফান তীক্ষ্ণ চোখে মায়ের বন্ধ চোখের পাতায় দৃষ্টি নিবদ্ধ করে রাখে। ভ্রু কুচকে বলে, আই নো তুমি জেগে আছো। মায়েরা ঢোক গিলল। বন্ধ চোখে ইরফানের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়াতে চায়। ইরফান ছাড়ল না মায়েরার হাত। বা হাতে মায়ের গাল আলতো হাতে স্লাইড করতে করতে বলে, ওপেন ইউর আইস। মায়েরা শুনল না ইরফানের কথা। কেন শুনবে এই লোকের কথা? তার ভালো তো দেখতেই পারে না এই লোক। তাকে কাঁদাতে যা যা করতে হয় সবই করে। গাঢ় হয়ে পড়ে রইল ঘুমের ভান ধরে। ইরফান মায়ের দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে, চোখ খুলবে নাকি আমি কিছু করব?
মায়রার কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। কি করবে এই লোক? ইরফানের হাতে থাকা তার হাতটা আবারও মোচড়ায়, ছোটাতে চায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে হাতের বাঁধন আরও শক্ত করে। মায়রা ব্যর্থ হয়ে চুপ হয়ে যায়, তবে চোখ খোলে না। ইরফান মায়রার বুড়ো আঙ্গুল তার মুখে পুড়ে নেয়। মায়রা কিছু বোঝার আগেই ইরফান মায়রার বুড়ো আঙ্গুলের মাঝ বরাবর দাঁত বসায়। মায়রা তড়াক করে চোখ মেলে তাকায়। ইরফানের মুখে তার হাতের আঙ্গুল দেখে চোখ বড় বড় করে চেঁচিয়ে ওঠে। বা হাতে ইরফানের ডান গালে হাত দিয়ে ঠেলে বলে, অসভ্য লোক, আমার আঙ্গুল ভেঙে গেল, ছাড়ুন। ইরফান মায়ের দিকে চেয়ে আঙ্গুলে বসানো দাঁত শিথিল করল, তবে মুখ থেকে আঙ্গুল বের করল না। সাথে শক্ত হাতে মায়ের হাত চেপে মায়ের দিকে চেয়ে রইল। মায়রার ইরফানের গলায় একটা খামচি দেয় হাত ছাড়া পাওয়ার আশায়। ইরফান ভাবলেশীন, কি একটা অবস্থা। মেয়েটা মিনমিন করে বলে, আমার হাত ছাড়ুন। ইরফানের দেহের যেমন কোনো নড়চড় নেই, তেমনি দৃষ্টিরও নড়চড় নেই। ইরফানকে একদম তার মুখের সামনে দেখে কেমন অস্বস্তি হলো মায়রার। তবে একটু আগেই যে সে ইরফানকে অনেকগুলো শক্ত কথা শুনিয়েছে, সেগুলো ভেবেই ঢোক গিলল। চোখ জুড়ে ভীতি দেখা দিল। তাকে লোকটা এখন কি করবে? এই আঙ্গুল ভেঙে দেওয়ার পণ করেছে নাকি? তার ভাবনার মাঝেই ইরফান খুবই আলতোভাবে মায়রার আঙ্গুল মুখ থেকে বের করে ফেলে, হাত ছেড়ে দেয়। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আঙ্গুলটা উল্টে পাল্টে দেখল, ইস, দাঁত বসিয়ে দিয়েছে তো। ইরফানের দিকে তাকিয়ে রেগে বলে, রাক্ষস একটা। ইরফান তার বাঁ হাত মায়রার দিকে এগিয়ে নিলে মায়রা ভয় পায়। ইরফান বাঁ হাতে বুড়ো আঙ্গুল দ্বারা মায়রার ঠোঁটের নিচে, চিবুকের নিচের অংশে জমে থাকা ঘাম মুছে দেয় খুব মনোযোগের সহিত। এরপর দৃষ্টি ঘুরিয়ে মায়রার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, ওকে। মায়রা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ওকে মানে? ও এই লোককে রাক্ষস বলল, আর ইনি বলছে ওকে? এই লোক পাগল টাগল হয়েছে নাকি? মায়রার ভাবনার মাঝেই ইরফান মৃদু স্বরে জিজ্ঞেস করে, তুমি কি ভয় পেয়েছিলে? আই মিন, পাশের রুমে গিয়ে কিছু দেখে ভয় পেয়েছো? মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। সে কি ভাবছে আর এই লোক কি বলছে? তবে ইরফানের কথায় অবাক হলো। এই ঘরে এমন কে আছে যে সে ভয় পাবে? তার খুব মন খারাপ ছিল বলে বেড থেকেই নামেনি। অন্য সময় হলে ঠিকই গিয়ে দেখতো ওই ঘরে কে আছে। অতঃপর অবাক হয়ে জিজ্ঞেস করে, ওই ঘরে কি আছে? ইরফান ভ্রু কুঁচকাল। মায়রার কথা ধরনে বুঝলো মায়রা ওই ঘরে যায়নি। মায়রার মুখ পানে চেয়ে ঠান্ডা গলায় বলে, নাথিং। মায়রা কৌতূহলী চোখে প্রশ্ন করে, তাহলে ভয় পাওয়ার কথা বললেন কেন? ইরফান গম্ভীর গলায় বলে, কজ ইউ আর আ স্টুপিড গার্ল। মায়া বিরক্ত হলো, কিছু বলল না। ইরফান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, কাঁদছিলে কেন? মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে, জিভ দিয়ে ঠোঁট ভেজায়। তাকে ঘরে বন্দি করে রেখে এখন এসে বলছে সে কেন কেঁদেছে। চোখ নামিয়ে বলে, আপনার মতো পাষাণ লোক যার জীবনে আছে, সে না কাঁদলেই বরং জিজ্ঞেস করবেন কেন কাঁদলো না। ইরফান বিরক্ত হলো, ধমকে বলল, স্টুপিড গার্ল, কেন কাঁদলে বলো? মায়েরা রেগে তাকায়, আবার তাকে ধমকাধমকি করতে এসেছে। এই লোকটা আসলেই খারাপ। ইরফান চোখ বুজে শ্বাস নেয়, নিজেকে সামলে আবারও নরম সুরে জিজ্ঞেস করে, কাঁদলে কেন? টেলমি। মায়েরা অবাক হয়। এই লোককে তার গিরগিটির চেয়েও ভয়ানক লাগে। সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়। পিটপিট করে চেয়ে থাকে কিছু সময় ইরফানের দিকে। ইরফান উত্তরের আশায় মায়রার পানে শান্ত চোখে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলে বলে, আপনিই তো আমাকে ঘরে আটকে রেখে গেলেন। ইরফান সাথে সাথে অশান্ত কণ্ঠে বলে ওঠে, আর রাখবো না। মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়েরাকে চুপ থাকতে দেখে ভ্রু কুঁচকে কণ্ঠে বিরক্তি ঢেলে আবারও জিজ্ঞেস করে, কান্নার কারণ কি? আমাকে রাগাচ্ছ কেন? এক কোশ্চেন কতবার করব? মায়েরা চোখ নামিয়ে নেয়, মৃদু স্বরে বলে, আমার ছোট ভাই আমার কোলে উঠতে চেয়েছিল। আপনার জন্যই তো তাকে কোলে নিতে পারিনি। আটকে রেখেছিলেন কেন? ইরফান বিস্ময় কণ্ঠে বলে, এই জন্য কেঁদেছ? মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে, কণ্ঠে ঝাঁঝ ঢেলে বলে, তো আর কি জন্য কাঁদবো? সবাই কি আপনার মতো নির্দয়? সব মানুষ জাহান্নামে গেলেও তো আপনার কোনো যায় আসে না। হার্টলেস লোক। ইরফান অদ্ভুতভাবে তাকায় মায়রার পানে। মায়রার ডান হাত তার মুঠোয় নিয়ে
মায়ের হাতের উল্টো পিঠে বুড়ো আঙুলের সাহায্যে আলতো হাতে স্লাইড করতে করতে মায়ের চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তুমি বড় হবে না স্টুপিড গার্ল? মায়েরা তার হাত মুচড়াতে মুচড়াতে মুখ বাঁকিয়ে বলে, আমি যথেষ্ট বড়। ইরফান মাথা নিচু করে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসল। এরপর মায়েরাকে ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ায়, দুহাত প্যান্টের পকেটে গুজে গম্ভীর গলায় বলে, বড়রা যাকে তাকে হারলেস বলে না। মায়েরা ইরফানের দিকে তাকালো না, উল্টো ঘুরে শুয়ে চোখ বুজে নেয়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, ওয়েট, তোমার ভাইকে এনে দিচ্ছি। মায়েরা তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে। মনে হচ্ছে তার ভাই পাশের রুমে। এই লোক তার ভাইকে আনতে যাচ্ছে। অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছেন? ওরা সবাই গ্রামে চলে গিয়েছে। মায়েরার কথা শুনে ইরফান অবাক হলো, বিড়বিড় করে, ও শিট। এরপর মায়েরার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কখন গিয়েছে? মায়েরা অবাক হয়ে তাকায়। এই লোক জানেন না তার মা ভাই কখন গিয়েছে? তাকে ঘরে আটকে রেখে সে বাইরে ছিল, এখন তাকেই এসে জিজ্ঞেস করছে তার ভাইয়েরা কখন গিয়েছে। রেগে বলে, আপনি আমাকে বন্দি করে রেখে গিয়েছিলেন, বুঝলেন? মনে পড়েছে আপনার? আমি কি জ্যোতিষী যে ঘরে বসে বাইরের খবর পাবো? মায়ের প্রতিটি তেড়া কথায় ইরফান রেগে তাকায় মায়রার দিকে, শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল, রাগিও না আমাকে। মায়রা রেগে বলে, আপনার জন্য আমার ভাইটা কেঁদে কেটে চলে গিয়েছে গ্রামে, আমার মায়ের সাথেও দেখা করতে পারিনি। এবার বুঝেছেন তো আপনি কত খারাপ লোক? এখন আমাকে এসে রাগাতে না করছেন? কেন রাগাতে গিয়েছে আপনাকে? কে রাগাতে গিয়েছে আপনাকে? আমি তো আপনার সাথে কথাই বলবো না। কথাগুলো রেগে বললেও মেয়েটার চোখ জোড়া ভিজে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে ইতিমধ্যে। ইরফান মায়রার দিকে ঠান্ডা চোখে চেয়ে থাকে। মায়রা ইরফানকে শান্ত দেখে অবাক হয়। তার কথা এই লোকটার উপর প্রভাব ফেলছে না মনে হচ্ছে। ইরফান এগিয়ে এসে মায়রার পাশে দাঁড়ায়। এরপর দু হাতে মায়রার গাল মুছে দিয়ে ঠান্ডা গলায় বলে, ডোন্ট ক্রাই, সরি। মায়রা পিটপিট করে ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। অবাক হয় ভীষণ। এই লোক অনুতপ্ত হয়। এর আগেও ক্ষেত্র বিশেষে সরি বলেছে মায়রাকে, তার মনে আছে। কিন্তু এই লোকটার সাথে তো এসব ব্যবহার যায় না। প্রতিবারের মতো এবারও জিজ্ঞেস করে ফেলে, আপনি আমাকে সরি বললেন? ইরফান ভ্রু কুচকে বলে, নো। মায়েরা মুখ বাঁকায়, বিড়বিড় করে, মিথ্যুক একটা। যাকে এতক্ষণ শত্রু ভাবলো, চারটে আফসোসও করলো, এই লোকটা তার স্বামী হওয়ায় মায়ের ওপর অভিমান বৃদ্ধি হলো। ইরফানকে ঠান্ডা দেখে সব রাগ ভুলে আবদার করে বসে, আমাকে ভাইয়ের কাছে নিয়ে যাবেন? মায়ের কণ্ঠ ভেজা। ইরফান মায়ের মুখ পানে চেয়ে থাকে, কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে ছোট করে বলে, যাব। কথাটা বলে মায়ের গাল থেকে হাত সরিয়ে হাত ঘড়িতে একবার সময় দেখলো, 9:56। এরপর মায়রার হেজাব নিয়ে মায়রার মাথায় দুবার পেঁচিয়ে মাথা ঢেকে দেয়। মায়রা বিরক্ত হয়ে বলে, কি করছেন? ইরফান বসা থেকে দাঁড়িয়ে বলে, এনায়া চলে যাচ্ছে, এসো। এনায়া যাওয়ার কথা শুনে মায়রা দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। রাতে এখনো না খাওয়া, সাথে এতক্ষণ কান্নার ফলে শরীরটা উইক লাগছে। দাঁড়ানোর সাথে সাথে মাথাটা কেমন ঘুরে উঠল। চারপাশ অন্ধকার লাগলো কিছু সময়ের জন্য। পাশে ইরফানকে পেয়ে দু হাতে ইরফানের হাত আঁকড়ে ধরে। ইরফান মায়ের কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? আর ইউ ওকে? মায়েরা কিছুক্ষণ পর চোখ মেলে তাকায়। ইরফানকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ায়। এরপর মৃদু স্বরে বলে, কিছু না। কথাটা বলে মাথার হেজাব দিয়ে ভালোভাবে মাথাসহ নিজেকে ঢেকে নিল। এরপর এগিয়ে যেতে নিলে ইরফান মায়ের হাত টেনে ধরে। মায়েরা বিরক্ত হয়ে বলে, আপনি কি এখন আমাকে ইনায়াপুর সাথেও দেখা করতে দেবেন না? এরপর মায়েরার কথার উত্তর করলো না। ঝট করে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে, রেগে বলে, হায় আল্লাহ, নামান আমায়, আমি হাঁটতে পারবো, দয়া করে নামান, বাইরে অনেক মানুষ আছে। ইরফান বিরক্ত হলো, ধমকে বলল, শাট আপ। মায়েরা চুপসে যায়। ইরফান গট গট পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামতে থাকে। ইরফানের কাজিন সহ বিয়েবাড়ির সবাই ইরফানদের ড্রয়িং স্পেসে দাঁড়িয়ে আছে। ইরফানের কোলে মায়েরাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। শুদ্ধ তার কাজিনদের মাঝ থেকে কনফিউজড হয়ে বলে, বিয়েটা যেন কার হচ্ছে? শুদ্ধর কথা সবাই হেসে ফেলে। ইরফান মায়েরাকে নিয়ে নিচে নেমে আসে। মায়েরার লজ্জায় হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান এক সাইডে মায়েরাকে দাঁড় করিয়ে দেয়। মায়েরা সাথে সাথে ইরফানের থেকে কয়েক হাত দূরে সরে দাঁড়ায়। ইরফান ভ্রু কুচকে তাকায় মায়েরার দিকে।
সবাই যে তাদের দিকে চেয়ে আছে সে খেয়াল নেই এ ছেলের। মায়রা তার থেকে দূরে সরে দাঁড়ালো। সেই খেয়ালে ইরফান এগিয়ে গিয়ে মায়রার পাশে দাঁড়িয়ে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়রা কিছু বলল না, অসহ্য লোক একটা। তারেক নেওয়াজ এগিয়ে এসে ভ্রু কুচকে বলল, মায়রা আম্মু, তুমি কি অসুস্থ? মায়রা ঢোক গিলল। সবাই সোফা চেয়ার দখল করে বসেছে, আবার অনেকে দাঁড়িয়ে আছে। মায়রা সবাইকে তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে অস্বস্তিতে ঘিরে মিনমিন করে উত্তর দেয়, না বাবা। তারেক নেওয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফায় গিয়ে বসলেন। শুদ্ধ ইরফানের সামনে দাঁড়িয়ে বলল, আবার বিয়ে করবি ভাই? ইরফান ভ্রু কুচকে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ আফসোসে সুরে বলে, তুই লজ্জা পাওয়ার পাত্র নয়। ভুল করে যদি পেয়ে যাস তবে আমায় বলে ফেল, আমি সব ব্যবস্থা করব, পাক্কা। ইরফান বিরক্ত চোখে তাকায়। মায়রা তীব্র অস্বস্তিতে এখান থেকে সরে দাঁড়ানোর জন্য দু পা এগোলেই ইরফান মায়রার হাতের কবজি ধরে টেনে বলে, এক পাও নড়লে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে, আজ আমার বউ নেই বলে কোলে তুলতে পারছি না রে। তার হাত টেনে ধরতে পারছি না, পা ভাঙ্গার হুমকি দিতে পারছি না। এসব দুঃখ আর সহ্য করা যাচ্ছে না। আমার কত দুঃখ একবার ভাবো মাইরা। মায়রা শুদ্ধর কথা শুনে মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। এত অস্বস্তি হচ্ছে তার, বলে বোঝানো যাবে না। সব এই লোকটার জন্য। বন্ধুগুলো কেমন যেন। শুদ্ধ আর কিছু বলল না, মিটিমিটি হেসে ফাইজের কাছে যাওয়ার জন্য এগোয়। ইরফানদের গেটের সামনে ইনায়াকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। মেয়েটা মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে। রুমা নেওয়াজ ইনায়ের মুখে ছোট ছোট চুমু আঁকে নিজেকে সামলিয়ে গালে হাত দিয়ে বলে, তোর নতুন বাবা মায়ের খেয়াল রাখবি কিন্তু, কেমন? লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি। ইনায় মাথা নিচু কেঁদে কেঁদে বিড়বিড়িয়ে বলে, আম্মু, আমি এখানে আরো কয়েকদিন থাকি। রুমা নেওয়াজ মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলেন, ফাইজ দাঁড়িয়ে আছে, তোর শাশুড়ি তোকে ঘরে তোলার জন্য বসে আছে। সবাইকে অপেক্ষা করিয়ে এখানে কয়দিন থাকবি? এনায় তার মাকে জড়িয়ে ধরল। ফাইজ অসহায় চোখে এনায়ের দিকে চেয়ে আছে। তার লিটল কুইনের এভাবে কান্না তার একদম ভালো লাগছে না। ফাইজ তার থেকে একটু দূরে দাঁড়ানো শুদ্ধকে টেনে ফিসফিসিয়ে বলে, তোর বোন এত কাঁদছে কেন? আমি তো বেঁচে আছি। স্বামী মরলেও মানুষ এত কাঁদে না। শুদ্ধ ফাইজের কান টেনে ধরে। ফাইজ কর্মন দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর হাত টেনে নামিয়ে দেয় তার কান থেকে। রেগে বলে, কান টানছিস কেন বেয়াদব? শুদ্ধ মেঘি হেসে বলে, তুই শুধু ভুলে যাস তাই কান টেনে বলছি, এবার আর ভুলবি না। কি? শুদ্ধ সিরিয়াস কণ্ঠে বলে, তুই যে বলেছিলি আমার বোনকে বিয়ে করে ওকে সিন্ধুকে ভরে রাখবি, আমি ইনায়াকে সাথে নিয়ে গিয়ে সেই সিন্ধুক অর্ডার দিয়েছিলাম, বুঝলি? ও তো জেনে গিয়েছে তুই ওকে নিয়ে গিয়ে সিন্ধুকে ভরে রাখবি। এবারই আর আসতে দিবি না। তাই বেচারি জন্মের কান্না কাঁদছে। আহারে, আমার দুঃখ হচ্ছে না এটার জন্য। বলছি মাঝে মাঝে একটু বাইরের আলো বাতাসে ঘুরিয়ে আবার সিন্ধুকে ভরে রাখিস। ফাইজ স্তব্ধ খেয়ে চেয়ে আছে শুদ্ধর দিকে। একে ঠিক কি করা উচিত? রেগে দাঁতে দাঁত চেপে বলল, আসলেই ওকে সিন্ধুকে ভরে রাখবো। তোদের মতো ব্রিটিশদের হাওয়া আমার বইয়ের গায়ে কিছুতেই লাগতে দেব না আমি। শুদ্ধ মিটিমিটি হেসে সামনে এগোতে এগোতে বলে, দাঁড়া, হিনায়কে মনে করে দিয়ে আসি। ফাইজ শুদ্ধর হাত টেনে ধরে বলে, একে দিয়ে বিশ্বাস নেই। বিরক্ত হয়ে বলল, এ ভাই, তুই গিয়ে ঘুমাতো, আমায় রেহাই দে আজকে অন্তত। শুদ্ধ চরম মন খারাপের ভান করে দু হাত মাথায় তুলে বলে, কি বলছিস? আমি তোর বাসর ঘরে ঢুকবো না? ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলল। না, এর সাথে কথা বলে মেজাজ গরম ছাড়া আর কিছুই হবে না। তারেক নেওয়ার ঝাপসা চোখ জোড়া আড়াল করে এনার কাছে আসলেন। এনার হাত ধরে তার মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে ফাইজের সামনে দাঁড়ালেন। ফাইজ এনার চোখ থেকে সরিয়ে তার শ্বশুরের দিকে তাকায়। তারেক নেওয়াজ এনার হাত ফাইজের হাতের উপর রেখে মৃদু স্বরে বললেন, আমার রাজকন্যাকে তোমার হাতে তুলে দিচ্ছি বাবা, তাকে আগলে রেখো। ফাইজ এনার হাতখানা শক্ত করে ধরল। এটা তার লিটল কুইন, কত অপেক্ষার ফল তার লিটল কুইন, তাকে আগলে রাখবে না? মৃদু হেসে বলে, অবশ্যই বাবা। তারেক নেওয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে এনার হাত ছেড়ে ভেতরে চলে যায়। চোখের কোণে পানি। মেয়েকে বিদায় দিতে এত দুঃখ কখনো বুঝতে পারেনি। এনায় মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলে। ফাইজ ফিসফিসিয়ে বলে, লিটল কুইন, তোমাকে কোলে নিচ্ছি, ওকে? এনায়া দ্রুত মাথা তুলে ফাইজের দিকে তাকায়। ফাইজ তার সদ্য বিবাহিত বউটার কান্নামাখা মুখ দেখে অসহায় মুখ করে তাকালো। এনা মিনমিন করে বলে, আমি হেঁটে যেতে পারবো।
ফাইজ ইনার কথা মেনে নিল। এমনিতেই খুব কেঁদেছে। চুপ করে ইনায়ের ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে সামনে তাদের দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে যায়। ফাইজ তার গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়ি ডোর খুলে দেয়। ইরফান বাঁ হাতে মায়েরার হাত ধরে রেখেছে, ডান হাতে ইনায়ের মাথায় হাত রেখে বলে, ফাইজ তোকে কিছু বললে আমাকে সাথে সাথে কল করে জানাবি, ওকে? এনা ইরফানের দিকে তাকালো, মাথা নেড়ে সম্মতি দিল। ইরফান মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই, পৌঁছে কল করবি। এনা তার ভাইকে জড়িয়ে ধরল। ইরফান একটু অবাক হলো। তার থেকে সাধারণত সবাই দূরত্ব রেখেই চলে। আজ হঠাৎ এনাকে তার সাথে এতটা সহজ হতে দেখে ভীষণ অবাক হয়। ডান হাত ইনার মাথার উপর রাখে, কিছু বলে না। কিছুক্ষণ পর ইনা ইরফানকে ছেড়ে দুহাতে চোখ মুখ মুছে মায়রার দুহাত ধরে বলে, মায়রা আমার সাথে চলো প্লিজ। মায়রা কিছু বলার আগেই ইরফান আর ফাইজ একসাথে বলে ওঠে, নো, না। মায়রা আর ইনায় অবাক হয়ে একবার ইরফানের দিকে তাকায় আর একবার ফাইজের দিকে। ফাইজ মনে মনে বিড়বিড় করে, এই শুদ্ধ প্রোম্যাক্স আজ তার বাড়ি গেলে আজকের রাতটা একদম রসাতলে যাবে, অসম্ভব। ইরফান ভাবলে সেন, তবে ফাইজ ইনায় আর মায়রার দৃষ্টি দেখে ভরকে যায়। হায় হায়, সে কি করে ফেললো? মেহমানকে মুখের ওপর না করে দিয়েছে। কত বড় কেলেঙ্কারি করে ফেলেছে। পাঁচ থেকে শুদ্ধ এতক্ষণ নিজেকে দমিয়ে রাখলেও এবার শব্দ করে হেসে দেয়। ফাইজ রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ এগিয়ে এসে মায়ের দিকে তাকিয়ে বলে, সিসিটিভি আমাকে আর তোমাকে সবাই ভয় পায়, বুঝলে? শুদ্ধর মুখে সিসিটিভি শুনে সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকায়। শুদ্ধ সবার দৃষ্টিতে মেকি হেসে কথা ঘুরিয়ে ডান হাত দেখিয়ে বলে, মাইরা তোমাকে যে কি সুন্দর লাগছে। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মিটিমিটি হেসে ইরফানের কানের কাছে ফিস ফিসিয়ে বলে, ফাইজার কাজিনরা কি মুগ্ধ চাহনি নিয়ে মেয়েদের দিকে তাকাতে পারে বল? আমি তো তাদের চাহনিতে ক্রাশ খেয়ে যাচ্ছি। ইরফান আর মাইরা ফাইজের কাজিনদের দিকে ফিরে দাঁড়িয়ে আছে। ইনায়া, ফাইজ, মাইরা ইরফানের মুখোমুখি দাঁড়িয়ে আছে। শুদ্ধর কথা ইরফান সামনে তাকায়। তাদের থেকে সামান্য ডান দিকে ফাইজের সব কাজিন দাঁড়ানো, যাদের দৃষ্টি মায়রার ওপর। ইরফানের মাথায় আগুন জ্বলে ওঠে। কিছু বলতে গিয়েও ইনায়ের দিকে তাকিয়ে জিভ গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মনে মনে হাসছে। বেচারা চিবাতেও পারছে না, গিলতেও পারছে না, এমন হয়েছে দশা। ইরফান মায়রাকে টেনে পেছন দিকে নিয়ে ইরফান মায়রার সামনে দাঁড়ায়। মায়রা পেছন থেকে বলে, আপনি আমাদের সামনে দাঁড়াচ্ছেন কেন? ইরফান পিছু ফিরে শক্ত গলায় বলে, শাট আপ, একটা কথা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়রা বিরক্ত হয়। এই লোকটার মাথায় কখন কোন ভূত চাপে, এটা একমাত্র এই লোক আর আল্লাহ ছাড়া কেউ জানে না। ইরফান রেগে ফাইজকে দাঁতে দাঁত চেপে বলে, ওদের যেতে বল। ফাইজ ভ্রু কুচকে বলে, কাদের? শুদ্ধ হেসে বলে, শেয়ালদের। ফাইজ এদিক ওদিক তাকিয়ে বলে, কোথায় শেয়াল? তোর কাজিনরা অন্যের মুরগি ধরতে চাইছে, বুঝিস না? ফাইজ পিছু ফিরে তার কাজিনদের দেখে ইরফানের দিকে তাকায়, বুঝতে পেরে মুখ লুকিয়ে একটু হাসে। উল্টো ঘুরে তার কাজিনদের উদ্দেশ্যে বলে, গাড়িতে উঠ যা, এখানে আর এক সেকেন্ডও দাঁড়াবি না। ফাইজের কাজিনরা সবাই ফাইজের ছোট। কেউ বড় ভাইয়ের কথা অমান্য করলো না, সবাই মেনে নিল। পেছনে দাঁড় করিয়ে রাখা গাড়িতে গিয়ে উঠে পড়ে সবাই। একটি ছেলে বারবার পিছু ফিরে তাকিয়ে মায়েরাকে খোঁজে বোধ হয়। ইরফান ছেলেটার দিকে জ্বলন্ত চোখে চেয়ে ডান হাত মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করে, বাস্টার্ড, আই উইল কিল ইউ। ফায়েজ এনায় গাড়িতে উঠে পড়ে। এনায় গাড়ি জানালা দিয়ে তার ভাই আর মায়ের দিকে তাকায়। মায়েরা মলিন হেসে বা হাত নাড়িয়ে বলে, সাবধানে যেও আপু। এনায় চোখ নামিয়ে নিল, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ফায়েজ এনায়কে আবারও কাঁদতে দেখে মৃদু স্বরে বলে, লিটিল কুইন, প্লিজ কান্না অফ করো, এভাবে আর ভালো লাগছে না আমার। শুদ্ধ এনার পাশে জানালায় একটু ঝুঁকে দুঃখ দুঃখ মুখ করে বলে, হ্যাঁ লিটিল কুইন, তুমি কান্না করলে ফায়েজের বুক ফেটে যায়। কেঁদো না লিটিল কুইন। ফায়েজ রেগে তাকায় শুদ্ধর দিকে, দাঁত কটমট করে বলে, বেয়াদব, যাবি এখান থেকে? শুদ্ধ হেসে আবারও বলে, ফাইজের লিটিল কুইন, কান্না অফ করো গো। ফাইজ রেগে মাথার পাগড়ি খুলে হাতে রেখেছিল, সেটা জানালা দিয়ে শুদ্ধর দিকে ছুড়ে দেয়। শুদ্ধ ক্যাচে ধরে বলে, কবুল বলে রাস্তার মাঝেই এক একটা করে খুলে ছুড়াছুড়ি করছিস। ছ্যা ছ্যা ছ্যা, একটু ধৈর্য ধর, তোর লিটিল কুইন তো উড়ে যাচ্ছে না সোনা। ফাইজ হতাশ। এই বেয়াদবের জন্য তার জীবনে সুখ আসতে পারে না। ভাগ্যেই সে যাচ্ছে না, নয়তো তার বাসর ঘরে সত্যিই এই বেয়াদব ঢুকে বসে থাকতো। সামনে তাকিয়ে বলে, রাহাত, গাড়ি স্টার্ট দাও।
ফাইজে গাড়ি স্টার্ট দিলে একে একে ৬টা মাইক্রো স্টার্ট দেয়। শুদ্ধ আর এখানে দাঁড়ালো না। মুহূর্তে গম্ভীর মুখাবয়বে বাড়ির দিকে এগিয়ে যায়। কপালে চিন্তার ভাঁজ, সাথে কিছুটা রাগ। কিছু একটা ভাবতেই রাগটা যেন তরতর করে বাড়ল। দ্রুত পায়ে এগিয়ে গেল। ফারা জানালার পাশে বসে শুদ্ধর দিকে ভেজা চোখে তাকিয়ে রইল। তার মনে অভিমান জমেছে। ছেলেপক্ষ হয়ে তাদের সাথে আসলো, অথচ গেল না কেন? ওখানে ওই স্বামীয়া মেয়েটা আছে, আর আজকেই শুদ্ধকে এখানে থাকতে হলো। তাদের গাড়ি এগিয়ে যায়। শুদ্ধ চোখের আড়াল হয়। সাথে ফারার চোখ থেকে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফান মায়রার হাত ধরে রাস্তা থেকে বাড়ির সীমানায় প্রবেশ করে। মায়রা নিঃশব্দে ইরফানের পাশে হাঁটে। ইরফান তাদের বাড়ির ভেতর না গিয়ে হাঁটার মোড় ঘুরিয়ে তাদের গ্যারেজে প্রবেশ করলো। মায়রা ভ্রু কোঁচকাল। ফাইজদের বাড়ির সামনে এসে গাড়ি থামানো হয়। ইনার কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ফাইজের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। ফাইজ শান্ত চোখে এনায়ের পানে চেয়ে থাকে। হাত বাড়িয়ে এনায়ের গাল স্পর্শ করে। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। কিছু সময় পেরোতেই ইনা পিট পিট করে চোখ মেলে তাকায়। ফাইজকে তার এত কাছে দেখিয়ে চোখ বড় বড় করে তাকায়। নিজের অবস্থান বুঝতে পেরে দ্রুত মাথা তুলে নেয় ফাইজের কাঁধ থেকে। ভীষণ লজ্জা পেয়েছে মেয়েটা। মাথা নিচু করে চোখ বুজে নেয়। ফাইজ হাসল। ফিসফিসিয়ে বলে, লিটিল কুইন, ঘরে গিয়ে লজ্জা পেও? এটা তো গাড়ি, নয়তো শুদ্ধর কথা ভুলে যেতে পারে। এনা বন্ধ চোখের পাতা আরো খিচে নেয়। বিড়বিড় করে, অসভ্য। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে এনার কোমর জড়িয়ে তার দিকে টেনে আনে। এনা চোখ বড় বড় করে ফাইজের দিকে তাকিয়ে বলে, কি করছেন? ফাইজ ঠোঁট কামড়ে হেসে বলে, কি করছি লিটিল কুইন? ফাইজের দৃষ্টিতে এনা এলোমেলো দৃষ্টি ফেলে। চোখ নামিয়ে নেয়। ফাইজ আর জ্বালালো না। গাড়ির দরজা খুলে বের হয়ে ইনায়াকে কোলে তুলে নেয়। ইনায়া আমতা আমতা করে বলে, আমাকে নামিয়ে দিন প্লিজ। ফাইজ ইনার দিকে তাকিয়ে হেসে বলে, লিটিল কুইন আমার, কোলটাও আমার, ইচ্ছেটাও আমার। সো ডোন্ট টক। ইনায়া লজ্জা পায়। ফাইজ আর দেরি করলো না। গটগট পায়ে এগিয়ে গিয়ে বাসার গেটের দিকে যায়। পিছু পিছু ফাইজের কাজিনেরা। পাড়া ফটাফট তার ফোনে কয়েকটা পিক উঠিয়ে নিয়েছে তার ভাই আর ভাবির জন্য। এরপর ফাইজের পিছু যেতে যেতে হেসে বলে, ভাইয়া, তোমার বউ কি অসুস্থ? ফাইজ সামনে এগোতে এগোতে বলে, মারাত্মক অসুস্থ আমার বউ। কেন? ফারা হেসে বলে, আমার কেন যেন মনে হচ্ছে ভাবি সুস্থ, কিন্তু তোমার হাত নিষ্পিস করছিল ভাবিকে কোলে নেওয়ার জন্য। ফাইজ বোনের কথায় থতমত খেয়ে তাকায়, বিরক্ত হয়ে বলে, শুদ্ধর হাওয়া গায়ের মাখিয়ে এলি নাকি? একদম জ্বালাবি না, সর। ফারা হাসলো, তবে শুদ্ধর কথা মনে পড়ায় মুখটা মলিন হলো। ফাইজ বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে পড়লে দেখলো তার মা দাঁড়িয়ে আছে। ফাইজ হাসলো তার মাকে দেখে। ইনার ভীষণ লজ্জা লাগছে। এখানে কত মানুষ। ফাইজের আম্মু হেসে বলে, আমার বৌমাকে নামিয়ে দাও, এখন ওকে আমাদের কাছে দিয়ে যাও, তোমার কাজ শেষ। ফাইজ মুখ ছোট করে বলে, না, আমার কাজ শেষ হয়নি আম্মু। তুমি তোমার বৌমাকে কালকে দেখবে, আজকে যেতে দাও। চোখ উঁচিয়ে তার বাবাকে সোফায় ক্লান্ত হয়ে বসে থাকতে দেখে বলে, বাবা, আজ তোমার বউকে তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। ফাইজের কথায় সবাই হেসে ফেলে। ফাইজের মা ফাইজের কান টেনে বলে, তাই না? আমার বৌমাকে নামিয়ে দাও, অসভ্য ছেলে। ফাইজ অসহায় মুখ করে ইনায়াকে নামিয়ে দিল। এরপর ইনায়ের হাত ধরে ভেতরে প্রবেশ করে তার বাবার দিকে চেয়ে বলে, বাবা, তুমি কিন্তু ভীষণ ক্লান্ত। তোমার বউকে নিয়ে গিয়ে দ্রুত তোমার সেবা করতে বলো। আমার বউটা এখানে 10 মিনিট থাকুক। এনার ভীষণ লজ্জা লাগছে। এই লোকটা এমন কেন? কখন থেকে সবার সামনে শুধু বউ বউ করছে। ফাইজ তার কাজিন সহ খালা মামাদের দিকে তাকিয়ে বলে, তোমরাও গিয়ে ঘুমাও, তোমাদের ক্লান্তি মাখা মুখ দেখে আমার একদম সহ্য হচ্ছে না। ফাইজের চাচা হেসে বলে, ফাইজ, বাবা মনে হচ্ছে আজ আমাদের সবার জন্য একটু বেশিই চিন্তা করছে। ফাইজ হেসে বলে, আসলে তোমাদের বৌমা সারা রাস্তা আমায় বোঝালো আমি যেন সবার কথা চিন্তা করি, তাই আর কি। হিনা চোখ বড় বড় করে তাকায় ফাইজের দিকে। ফাইজ ইনার দিকে চেয়ে এক চোখ টিপ দেয়। ইনা থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। বিড়বিড় করে বলে, কি মিথ্যুক। ইনায় অবাক হলো এই লোককে এত হাসতে দেখে। সে তো তার ভাইয়ের কপি ভাবতো এই লোককে। ফাইজের মা ইনায়াকে নিয়ে গিয়ে সোফায় বসায়। থুতনিতে হাত দিয়ে ছোট করে একটা চুমু খায়। ফাইজের আরো আত্মীয় স্বজন সবাই ইনায়াকে ঘিরে বসেছে। টুকটাক অনেক কথা বলল ইনায়ের সাথে। খুব বেশি সময় ইনায়াকে রাখলো না।
কিছুক্ষণ পরেই ফারাসহ তার কাজিনেরা ইনাকে ফাইজের ঘরে বসিয়ে আসে। রাত 12টার কাছাকাছি ইনায়া বেডের মাঝখানে ঘোমটা টেনে বসে থাকার কথা, অথচ মেয়েটা ঘুমে কাদা। বেচারি ঘুমেই তাকাতেই পারছিল না। কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। মাথাটাও কেমন ঝিমঝিম করছিল। আলগাভাবে বসতে পারছিল না, তাই বেডের সাথে হেলান দিয়ে বসেছিল। কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। মাথার ঘোমটা কাঁধ বেয়ে মেঝেতে পড়ে গিয়েছে। ফাইজ তার রুমে ধীর পায়ে প্রবেশ করে, দরজা লক করে দেয়। উল্টো ঘুরে বেডের দিকে তাকালে এনাকে বসে বসে ঘুমাতে দেখে ভীষণ খারাপ লাগলো তার। লিটিল কুইন এত কাঁদলো, সারাটা রাস্তা কেঁদেছে। একটু ঘুমিয়েছিল যদিও, সেটুকু সময় একটু চুপ ছিল। ফাইজ ধীর পায়ে এগিয়ে যায়। ইনা বেডের কিনারায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে। ফাইজ ইনাকে কোলে নিয়ে মাঝখানের দিকে শুয়ে দেয়। এরপর ইনার পাশে বসে ইনার গালে হাত রাখে। মেয়েটা ঘেমে গিয়েছে। সবচেয়ে বড় কথা, সারাদিনে এত ভারী জিনিস পরেই তার কুইন ভীষণ উইক। ফাইজ ইনার গালে হাত দিয়ে আলতো স্বরে ডাকে, লিটল কুইন। এনা তার মতো ঘুমিয়ে। ফাইজ আরও বেশ কয়েকবার ডাকে। এনার কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। চোখ না খুলেই দুহাত তুলে ফাইজের হাত ধরে ঘুম জড়ানো কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, কোন বেয়াদব রে, দেখছিস না আমি ঘুমাচ্ছি? ফাইজ বোকা চোখে এনার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমের ঘরে এসব কি বলছে তার বউটা? ফাইজ ইনাকে টেনে তুলে বসালো। ইনা তবুও চোখ খুলল না। ফাইজ এক হাতে ইনাকে তার সাথে জড়িয়ে নিয়ে ডাকে, লিটল কুইন। ইনা চোখ বুজে ঘুম জড়ানো কণ্ঠে রেগে বলে, আমাকে লিটল বলছিস? লিটল মানে তো ছোট্ট। তুই জানিস আমার বিয়ে হয়ে গিয়েছে, আমি বড় হয়ে গিয়েছি। যা ভাগ, আমার বর তোকে পেলে উগানটা কর পাঠাবে। ফায়েজ তব্দা খেয়ে আছে। এসব কি বলছে তার লিটল কুইন? ফায়েজ ইনার গালে আলতো থাপ্পড় দিয়ে কিছুটা শব্দ করে বলে, লিটল কুইন। এবার ইনার পুরোপুরি ঘুম ভেঙে যায় বোধহয়। মেয়েটা ঠিক করে তাকাতে পারছে না। আদো আদো চোখ খুলে ফায়েজের মুখটা ঝাপসা দেখে। মনে হলো চিনল না। দুর্বল শরীরে ফায়েজকে ধাক্কা দিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, আমাকে ধরেছিস কেন? ছাড় আমায়, অসভ্য। মেয়ে দেখেছে আর ধরেছে। তোকে কিন্তু আমার বরকে দিয়ে পিটিয়ে পিঠে ছাল তুলে নিব বলে দিচ্ছি। কথাগুলো বলেই ফায়েজকে আবারও ধাক্কা দেয়। তবে ইনায়া নিজেই হেলে পড়ে যেতে নেয়। ফায়েজ শক্ত করে দুহাতে ইনায়াকে চেপে ধরে। তীক্ষ্ণ চোখে ইনার দিকে চেয়ে আছে ফাইজ। ইনার কি যেন বিড়বিড় করছে চোখ বুজে। এরপর জোর করে ফাইজের থেকে নিজেকে ছাড়িয়ে ঢুলতে ঢুলতে জড়ানো কণ্ঠে বলে, স্বামী কোথায়? স্বামী কোথায় তুমি? আজকে আমাদের বাসরাত। এসো স্বামী। স্বামী কোথায়? স্বামী কোথায় তুমি? আজকে আমাদের বাসর রাত। এসো স্বামী। ইনার কথা শুনে ফাইজ বিষম খায়। ইনা ঢুলতে ঢুলতে ফাইজের দিকে এগিয়ে গিয়ে দু হাতে তার চোখ কচলে ভালো করে দেখে বলে, তোমাকে আমার স্বামী স্বামী লাগছে? তুমি আমার স্বামী? ফাইজ অদ্ভুত চোখে তাকায় এনার দিকে। কোন ভূতে ধরল তার বউটাকে? এনার ঢুলতে ঢুলতে ফাইজের বুকে ঢলে পড়ে। ফাইজ দু হাতে এনাকে আগলে নেয়। এনা বিড়বিড় করে, স্বামী, আমার ঘুম পাচ্ছে। ফাইজ ডান হাতে এনার মুখ তুলল। এনার চোখ বুজে এনা আবারও ডাকে, স্বামী। ফাইজ মৃদু স্বরে বলে, বলো লিটল কুইন। এনা ফাইজের মুখে নাক ঘষে বলে, আমি ঘুমাতে চাই। ফাইজ এনার মাথায় একটা চুমু খেয়ে বলে, ঘুমাও। এরপর এনার থুতনিতে হাত রেখে এনার মুখ উঁচু করে ধরে। গালের দুপাশে হাত দিয়ে মুখ গোল করে এনার মুখের কাছে নাক নিয়ে যায়। যা বোঝার বুঝলো। কিন্তু কে করেছে এই কাজ? মেজাজ চরম লেভেলের গরম হলো। ফাইজের ফোনে কল আসে কারো। ফাইজ এনার দিকে চোখ রেখেই পকেট থেকে ফোন বের করে নাম্বারটা না দেখে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে শুদ্ধ হেসে বলে, বাসর ঘরে ঘুমন্ত কন্যাকে পেয়ে কেমন ফিল করছিস সোনা? ফাইজের চোয়াল শক্ত হয়। শুদ্ধ আবারও হেসে বলে, চাপ নিস না, একটু পরে কেটে যাবে। তুই বোরিং ফিল করলে আমি তোকে প্রক্সি দিই কিছুক্ষণ। ফাইজ রেগে শক্ত গলায় বলে, আমি তোকে ছাড়বো না শুদ্ধ। হে মা, ছি ছি, মাসরাতে বউকে না ধরে এসব কি অলক্ষণে কথা বলছিস সোনা? আমাকে আজকে রাতটা ছাড়, আবার কালকে ধরিস। আজ কিন্তু ঘুমন্ত কন্যাকে ধরে থাক। ফাইজ রাগান্বিত স্বরে বলে, কাজটা একদমই ঠিক করিসনি শুদ্ধ। ফান লিমিটের মাঝে রাখতে হয়, তুই যেটা ক্রস করলি। শুদ্ধ ভ্রু কুচকে তাকায়। ফাইজের কণ্ঠস্বরে বুঝলো সে সিরিয়াস। অতঃপর ভ্রু কুচকে বলে, কি হয়েছে? আমি কম্পাউন্ডের এক ঘুমের ওষুধ দিয়েছি,
একটু পরে দেখবি ইনা তোর কোলে উঠে বসবে। ভাই যে দাঁতে দাঁত চেপে বলে, ও কি অ্যালকোহল দিয়েছিস কেন? শুদ্ধ অবাক হলো, মুখ থেকে হাসি মিলিয়ে যায়। সিরিয়াস হয়ে বলে, পাগল নাকি তুই? ওকে আমি এসব দিতে যাব কেন? ভাইয়ের চোখ বুজে শ্বাস নিল, অতঃপর কণ্ঠে রাগ নিয়ে বলে, পাগল আমি না তুই। ফান করতে করতে আকাশে উঠে গিয়েছিস, ঠিক ভুলের তফাৎ বুঝতে ভুলে গিয়েছিস। এখন আমার সত্যিই আফসোস হচ্ছে তোর মতো বেয়াদব ছেলেকে আমি আমার লাইফে বন্ধু হিসেবে পেয়েছি বলে। কথাটা বলেই কল কেটে ফোন সুইচ অফ করে বেডের ওপর ছুঁড়ে মারল। শুদ্ধ যেমন অবাক হলো, তেমনি ফাইজের লাস্ট কথাটায় মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। ফাইজের ফোনে আবারও কল দিলে ফোন বন্ধ দেখায়, কপালে চিন্তার ভাঁজ। ফাইজের ফোনে বারবার কল দেয়, প্রতিবার ফোন বন্ধ বলে। শুদ্ধ রাগ হয়, তাকে মিথ্যা ব্লেম দিচ্ছে কেন? এমনিতে মায়ের উপর রেগে আছে, আজ ভরা বাড়িতে কিছু বলতে পারলো না। ভেবেছিল ওখানে যেতে না পারলেও ফাইজকে একটু জ্বালানো যাক, কিন্তু এসব মিথ্যা ব্লেম তার হজম হলো না। ফাইজের ফোন বারবার বন্ধ পেয়ে রাগে হাতের ফোন ছুঁড়ে মারে। সবকিছু অসহ্য লাগছে। প্লিজ 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 আপনারা আমাকে সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। নতুন শুনছো আমার চ্যানেলে, প্লিজ একটা সাবস্ক্রাইব করো।